আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শনের দ্বিতীয় সেমিস্টারে মাইনর কোর্সের, অর্থাৎ তোমাদের দ্বিতীয় সেমিস্টারে যে প্রথম ইউনিট রয়েছে সেখানে ন্যায় দর্শন পাঠ্য রয়েছে। তো ন্যায় দর্শন থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং বিশ্লেষণ করে আমরা সেটাকে বুঝে নেব। তো দেখে নাও, প্রমাণ কি, কয় প্রকার ও কি কি, প্রত্যক্ষের শ্রেণীগুলি কি কি। ঠিক আছে, প্রমাণ অর্থাৎ ন্যায় মতে প্রমাণ কয় প্রকার, কি কি, সেগুলো নিয়ে একটা প্রশ্ন হতেই পারে। তো দেখে নাও, প্রথমেই কি বলছে, ন্যায়মতে প্রমাকরণং প্রমাণম, অর্থাৎ প্রমার যেটি করণ সেটি প্রমাণ। ঠিক আছে, এবার প্রমা কাকে বলে সেটি জানতে হবে, আর করণ জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই দেখো, ব্যুৎপত্তিগত দিক থেকে যদি আমরা, ধাতুগত দিক থেকে আমরা যদি ভাঙি প্রমাকে, তাহলে যেটা পাবো, প্র উপসর্গ মা শব্দ অনৎ প্রত্যয়, অর্থাৎ পরপূর্বক মা ধাতুর অনৎ প্রত্যয় যোগে প্রমা শব্দটি নিষ্পন্ন হয়েছে। ঠিক আছে, এবারে পর শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ, আর মা শব্দের অর্থ হচ্ছে এখানে জ্ঞান। তাহলে যথার্থ জ্ঞান হচ্ছে এই প্রমা। ঠিক আছে, যথার্থ জ্ঞান হচ্ছে মানে সঠিক জ্ঞান হচ্ছে প্রমা। এইবার এই প্রমাকে যার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি, বা যে উপায়ে এই প্রমাকে মানে যথার্থ জ্ঞানকে আমরা অনুভব করতে পাচ্ছি বা জানতে পাচ্ছি, তাকেই বলা হচ্ছে প্রমাণ। অর্থাৎ যথার্থ জ্ঞান লাভের উপায়কে, অর্থাৎ প্রমাকে যার মাধ্যমে আমরা জানতে পাচ্ছি সেটাই হচ্ছে প্রমাণ। এইবার কি না, প্রত্যেকটি দর্শনে বিভিন্ন দার্শনিক বা বিভিন্ন দর্শনে বিভিন্ন রকম প্রমাণ স্বীকার করেছে। ঠিক আছে, করেছেন তারা। তো আমাদের যে আজকে যে অধ্যায়টা পড়ছি আমরা, সেটা হচ্ছে ন্যায় দর্শন। ন্যায় দর্শনে কত প্রকার প্রমাণ সেটাকে আমাদের আলোচনা করতে হবে। তো যেটা হচ্ছে, ন্যায়মতে প্রমা হলো যথার্থ অনুভব। ঠিক আছে, যথার্থ অনুভব প্রমা, অর্থাৎ যথার্থ অনুভবই প্রমা। এই অর্থে যে সকল উপায়ে প্রমা বা যথার্থ অনুভব লব্ধ করা হয় তাই প্রমাণ, যেটা বললাম। এইবার ন্যায় মতে যথার্থ জ্ঞান লাভের উপায় বা প্রমাণ চারটি। তাহলে ন্যায় দর্শন চারটি প্রমাণকে স্বীকার করছে। ঠিক আছে, আমরা আগে পড়ে এসেছি 11-12-এ যে বিভিন্ন দার্শনিক, যেমন চার্বাক দর্শন, একটি প্রমাণ স্বীকার করে, সেটা কিন্তু ন্যায় মতে চারটি প্রমাণ স্বীকার করা হচ্ছে। সেটা কি কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ। এই চারটি প্রমাণ ন্যায় দর্শন স্বীকার করছে। এবারে দেখো, প্রত্যক্ষ প্রমাণকে প্রথমে দুটি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আমাদের আজকের বিষয় হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। ঠিক আছে, এটা হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ আর একটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ বুঝতেই পারছো, লৌকিক প্রত্যক্ষ মানে হচ্ছে যেটা সরাসরি ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায়, সেটাকে বলছে লৌকিক প্রত্যক্ষ। দেখো কি বলছে, ন্যায় দর্শনে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষকে প্রত্যক্ষের কারণ বলা হয়ে থাকে। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো আমরা সরাসরি বিষয়কে জানতে পারছি বা যথার্থ জ্ঞানকে লাভ করতে পারছি। তো লৌকিক প্রত্যক্ষের কারণ হলো লৌকিক সন্নিকর্ষ, আর অলৌকিক প্রত্যক্ষের কারণ হলো অলৌকিক সন্নিকর্ষ। ঠিক আছে, অলৌকিক প্রত্যক্ষ। এবারে লৌকিক প্রত্যক্ষের আবার দুটি ভাগ রয়েছে, সেটা আগে জেনে নিই। বাহ্য প্রত্যক্ষ অর্থাৎ বাইরে, মানস প্রত্যক্ষ অর্থাৎ যেটা মন দিয়ে আমরা জানতে পারি। বাহ্য ইন্দ্রিয় পাঁচটি দ্বারা বাহ্য বিষয়ে যে যথার্থ জ্ঞান, তাই হচ্ছে বাহ্য প্রত্যক্ষ। আর মন ইন্দ্রিয়ের দ্বারা সুখ দুঃখ বিষয়ক মানসিক জ্ঞানকে অন্তঃপ্রত্যক্ষ, অর্থাৎ অন্তর থেকে প্রত্যক্ষ করতে হয় এগুলো। সেই জন্য এইগুলোকে কি বলা হয়? মানস প্রত্যক্ষ। অন্য একটি দিক থেকে লৌকিক প্রত্যক্ষকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো একটু জেনে নিতে হবে। যেগুলো পরীক্ষাতে আসে, নির্বিকল্প প্রত্যক্ষ আর সবিকল্প প্রত্যক্ষ, এই পার্থক্যটা কিন্তু আসে পরীক্ষাতে। তো অন্য একটি দিক থেকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আরেকটা হচ্ছে প্রত্যভিজ্ঞ। ঠিক আছে, এইভাবে অলৌকিক প্রত্যক্ষকেও তিন ভাগে ভাগ করা হচ্ছে, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ আর যোগজ প্রত্যক্ষ। ঠিক আছে, তো প্রত্যক্ষ মানে প্রমাণ কি আর প্রত্যক্ষ কয় প্রকার, এ নিয়ে একটা 5 নম্বরের প্রশ্ন থাকতেই পারে, সেই জন্য আমরা জেনে নিলাম। পরের প্রশ্ন দেখো, অনুমান কয় প্রকার ও কি কি। তো ন্যায় দর্শনে অনুমানকে দুভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন ন্যায় দর্শন পড়ছি। একটা হচ্ছে স্বার্থ অনুমান আর একটা হচ্ছে পরার্থ অনুমান। স্বার্থ অনুমানে বুঝতেই পারছো জিনিসটা কি, স্বার্থ জন্য অনুমানং। ঠিক আছে, মানে স্ব অর্থে অর্থাৎ নিজের প্রয়োজনে, মানে স্বার্থ মানেই বুঝতে পারছো নিজের প্রয়োজনে যে অনুমান করা হয় সেটাই হচ্ছে স্বার্থ অনুমান।
কাজেই জ্ঞাতা মানে যিনি জ্ঞান অর্জন করছেন নিজের প্রয়োজনে যখন কোনো অনুমানের আশ্রয় নেয় তখন সেই অনুমান হচ্ছে সাধ্য অনুমান। ঠিক আছে, পরের দেখো, এই সাধ্য অনুমানের ক্ষেত্রে 2টি বা 3টি অবয়ব যথেষ্ট। যেমন পর্বতে ধূম আছে, অতএব পর্বতে বহ্নি আছে। আমরা অনুমান করি যে ধোঁয়া যেখানেই থাকে সেখানেই আগুন থাকে। পরার্থ অনুমানের লক্ষণে কি বলা হয়েছে দেখো, পরার্থজন্যং অনুমানং পরার্থ অনুমানম, অর্থাৎ অন্যের জন্য বা অন্যের জানার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সেটাই হচ্ছে পরার্থ অনুমান। সাধারণত অপর কোনো ব্যক্তির কাছে নিজ মত প্রমাণ বা প্রতিষ্ঠা করার জন্য যে অনুমানের আশ্রয় নেওয়া হয় সেই অনুমান কি বলছি, পরার্থ অনুমান। ঠিক আছে, পরার্থ অনুমানের ক্ষেত্রে অপরের কাছে কোনো কিছু প্রমাণ করতে গেলে পরে প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় বলে এই অনুমানের অবয়বের সংখ্যা বেশি থাকে। ঠিক আছে, তুমি যখন নিজে বুঝতে চাইছো তখন বেশি কিছু অবয়ব দরকার হয় না, কিন্তু যখন অপরকে বোঝাতে চাইছো তখন কিন্তু অনেকগুলো অবয়বের দরকার হয়। যেমন দেখো, পর্বতে বহ্নি আছে, এটাকে বলছে প্রতিজ্ঞা, কারণ পর্বতে ধূম আছে, ধোঁয়া আছে। ধোঁয়া আছে মানেই কি থাকে, আগুন আছে। ঠিক আছে, সেটাকে বলছে হেতু। যেখানেই ধূম সেখানেই বহ্নি। ঠিক আছে, মানে যেখানেই ধূম যেখানেই ধোঁয়া সেখানেই বহ্নি। উদাহরণ যেমন পাকশালা মানে রান্না ঘর। পর্বতে ধূম আছে, এটাকে বলছে উপনয়, অতএব পর্বতে কি আছে, বহ্নি আছে। নিগমন বলছে এই পরার্থ অনুমানটিতে 5টি অবয়ব বাক্য থাকায় এই অনুমানটিকে কি বলছে, পঞ্চাবয়বী ন্যায় বলা হয়। শর্ট কোশ্চেনে বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, পঞ্চাবয়বী ন্যায় কাকে বলা হয়। তো কোন অনুমানটিকে, 5টি এই পরার্থ অনুমানটিকে বলা হয় পঞ্চাবয়বী ন্যায়। কেন, এটিতে 5টি অবয়ব রয়েছে বলে। ঠিক আছে, তাহলে এই 2টি প্রশ্ন অনুমান এবং প্রত্যক্ষ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ন্যায় দর্শনে। ঠিক আছে, পরের ক্লাসে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।